পর্ব 101 ডাকাত দলের দৌরাত্ম্য। এই তুই আবার এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, সাহস তো কম নয়। তুই কি মরতে চাস নাকি? ডাকাত দলের সর্দার ব্যথায় কুকিয়ে উঠে বলল কথাগুলো। বাঁচাও আমাকে নীল, এরা খুব খারাপ লোক। কিভাবে নোংরা কথাগুলো বলছিল আমায়। মা বোনদের সম্মান করতে শেখেনি এরা। ছি! অসহায় ভাবে কান্না ভেজা চোখ নিয়ে বলে উঠল অবন্তিকা। এসব দেখে নবীন সেন ভারী মজা পেলেন। তিনি নিজেও নীলের হাতে একবার অপদস্থ হয়েছেন বটে, তা নিয়ে ওনার ক্ষোভও রয়েছে। কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে নীল কি পারে আর কি পারে না। জাকিব আলীর মতো চ্যাম্পিয়ন লোকই নীলের সামনে টিকতে পারলো না, তো এই ডাকাত দল আর কি বা করবে। এই সমস্ত ভেবে নবীন এক মুখ হাসি নিয়ে নীলের দিকে তাকিয়ে রইলেন। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, এক্ষুনি গিয়ে মেরে ফেলে ছোকরাটাকে। কোন রকমে মাটির থেকে উঠে নিজের সাগরেদ গুলোকে নির্দেশ দিল সর্দার। আর তক্ষুনি সর্দারের চেলারা নীলের দিকে এগিয়ে আসতে থাকলো। নীল সাবধান! নীলকে অ্যালার্ট করে বলে উঠল অবন্তিকা। ডোন্ট ওয়ারি। নীল শান্ত হওয়ার ইঙ্গিত দিল অবন্তিকাকে। তারপর পিছিয়ে না এসে উল্টে ডাকাত দলের দিকে বীর দর্পে এগিয়ে গেল সে। ডাকাত দলের মধ্যে এক চেলা নীলের দিকে এগিয়ে ওকে ঘুষি মারতে গেল, কিন্তু নীল সরে গিয়ে উল্টে তাকেই এমন ঘুষি মারলো, সেই চেলা উড়ে গিয়ে পড়লো 10 হাত দূরে। সেই ঘুষিতে ছিল এতটাই শক্তি, যেমন সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো হয় না, ঠিক সেই রকম। আর এদিকে লোকটা মাটিতে ছিটকে পড়ে নাক ধরে গড়াগড়ি খেতে লাগলো। অবন্তিকার মুখে চওড়া হাসি ফুটে উঠল। সাবাস নীল! এই বলে লাফিয়ে উঠল সে। কিন্তু ডাকাত দলের অবস্থা হয়ে গেল খারাপ। নীলের সোয়াগ দেখে এতটাই হতভম্ব হয়ে গেল যে তারা হামলা করার বদলে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। মংলু, এই মংলু, তুই ঠিক আছিস তো? ডাকাত দলের সেই কাকার শরীরটা যেন একটু বেশি খারাপ হয়ে পড়লো। গলা শুনে মনে হলো মংলু যেন ওরই ছেলে। মংলুর দেখছি 12টা বেজে গেছে। এই কথা বলে নীল মাটিতে পড়ে থাকা লোকটাকে আস্তে আস্তে তোলবার চেষ্টা করলো, কিন্তু লোকটা তো অজ্ঞান হয়ে গেছে, কাজেই সে আর উঠে দাঁড়াতে পারলো না। নীল এই সহানুভূতিটা দেখালো কারণ ও বোঝাতে চাইছিল সবাইকে যে ওর এক ঘুষিতে কি হাল হতে পারে, যাতে ডাকাত দল আর আক্রমণ করবার সাহস না পায়। অনেক হয়েছে, দেখাচ্ছি মজা। কাকা যেন এই হেরে যাওয়ার দৃশ্য দেখতে পারলো না। তার দু চোখে প্রতিহিংসার আগুন জ্বলজ্বল করছিল। সে তার ছোড়াখানা নিয়ে নীলের দিকে এগিয়ে আসতে থাকলো, কিন্তু নীল তার আগেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। উল্টো দিকে তাকিয়ে নীল দেখলো যে আরো দুজন ডাকাত এগিয়ে আসছে। এক মুহূর্ত নষ্ট না করে নীল কাকাকে আকাশে তুলে ছুঁড়ে মারলো সেই দুজন ডাকাতের দিকে। ব্যাস, তাতেই এই কজনের ধরাশায়ী অবস্থা হয়ে গেল। এদের অবস্থা দেখে তো সবার চক্ষু ছানা বড়া হয়ে গেল। তা সে ভৌমিক হোক কিংবা মিত্র, সেন হোক কিংবা সাউ। অমিও প্রচন্ড এক্সাইটেড হয়ে বলে উঠলো, আরে দারুণ দারুণ, তুমি তো দারুণ খেল দেখাচ্ছ, ফাটাফাটি, পুরো জমে ক্ষীর। কোন রকমে এই ডাকাতগুলো উঠে দাঁড়ালো, কিন্তু কারো মধ্যে নীলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তারা করুণ চোখে তাদের সর্দারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গুরু এখন কি করব? আরে তোমাদের গুরুকে জিজ্ঞেস করে আর কি হবে? ওর কি আর লড়াই করার ক্ষমতা আছে? থাকলে এতক্ষণে সামনে চলে আসতো, শুধু শুধু তোমাদেরকে লড়তে পাঠাতো না। যদি সাহস থাকে তো তোমাদের গুরুকে বলো সামনে এসে লড়াই করতে। কঠিন আওয়াজে নীল সর্দারকে চ্যালেঞ্জ জানালো। নীলের সহযাত্রীরা যারা এতক্ষণ ভয়ে থরথর কাঁপছিল, তাদের চোখে এতক্ষণে আশার আলো আর মুখে হাসির ঝলক দেখা গেল। তাদের মধ্যে কেউ কেউ নীলের জন্য চিয়ার করতে লাগলো। সবকিছু ঠিকই যাচ্ছিল, এমন সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেল। আর তারপরেই ঝনঝন শব্দে বাসের কাঁচটা ভেঙে পড়লো। ডাকাত সর্দার বাসের কাঁচে গুলি করেছিল, আর করবে নাই বা কেন? তার হাত থেকে তো সবকিছু ফসকে যাচ্ছে। সে কখনোই চাইবে না যে নীলের জন্য তাদের দল ছত্রভঙ্গ হয়ে যাক। তোমার যখন এতই সাহস, এসো এই বন্দুকের সামনে এসো, দেখি তোমার কত দম। মরিয়া হয়ে নীলের দিকে বন্দুক তাক করে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো ডাকাত সর্দার। আরে এ তো দারুণ ব্যাপার। জানি যাদের জোর নেই তাদের এমন ভরসাযোগ্য বন্দুক দরকার। নীল একটুও ভয় না পেয়ে কথাগুলো ডাকাত সর্দারকে বলল, তুমি এক কাজ করো, এক্ষুনি আমাকে শুট করো, কারণ আমি যদি একবার লুকিয়ে পড়ি তোমার বাবারও সাধ্য নেই আমাকে খুঁজে বের করে। রাগে কেঁপে উঠে ডাকাত দলের সর্দার বলল, তুমি আমাকে কি ভেবেছো আমি গুলি চালাতে পারি না? উফ, বাচ্চাদের মতো এত রেগে যাচ্ছ কেন? একবার চালিয়ে দেখাও না, তাহলেই তো সবটা পরিষ্কার হয়ে যায়। নিজের হাত নাড়িয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলে উঠল নীল। নীল! হঠাৎই অবন্তিকা চেঁচিয়ে উঠল। প্যানিক করতে শুরু করলো সে। আসলে নীলের এই ব্যবহার কিছুটা হলেও জানে অবন্তিকা। নীলকে সে বেশ কিছুদিন ধরেই দেখছে, তাই তার বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সে এখন ওয়াকিবহাল। সে বুঝতে পারলো যে নীল চেষ্টা করছে যাতে ডাকাত সর্দারের পুরো মনোযোগটাই সে আকর্ষণ করতে পারে, আর কারো দিকে ডাকাত দলের কোনো লক্ষ্যই না যায়। বিষয়টা অনেকটা আগের দিন ব্যাংকে ডাকাত দলকে সাহায্য করার মতো। নীলকে দেখে প্রচন্ড ক্যাজুয়াল মনে হচ্ছিল। সে অবন্তিকার দিকে হাত তুলে তাকে রিল্যাক্স করলো, আর ডাকাত সর্দারের দিকে ফিরে বলল, তুমি যদি এক্ষুনি আমার উপর গুলি না চালাও তাহলে আমি বুঝবো যে তুমি আসল পুরুষ মানুষ নও, তবে তুই মর। এতটুকু বলার সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার বন্দুকের ট্রিগার টিপে দিল। গান ফাটানো একটা আওয়াজ হলো, গুড়ুম।
আর প্রায় সঙ্গে সঙ্গেই নীলের ডান কাঁধ থেকে রক্তের ধারা বয়ে গেল। গুলি তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে। নীল হঠাৎ তার ডান কাঁধের পাশে তীব্র ব্যথা অনুভব করলো। তার মুখ ব্যথায় হয়ে গেল ফ্যাকাশে। কি মজা লাগছে? আরো মজা করবে? সর্দার হাসতে হাসতে বলে উঠল। নীল ওর ইগোতে আঘাত করেছিল, তাই সর্দার ওকে এত সহজে ছাড়তে রাজি হলো না। দ্বিতীয়বার বন্দুক তাক করে গুলি করতে যাবে এমন সময় কুণাল এসে দাঁড়ালো এবং সর্দারের হাতটা ধরে ধস্তাধস্তি শুরু করে দিল। সুযোগ বুঝে সে সর্দারের মাথায় মারলো, আর তাতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সর্দার। নীল! আদ্রিতা ছুটে এলো নীলের কাছে, অঝরে কাঁদতে লাগলো। শালিনীও ছুটে এলো নীলের কাছে, ওর মুখেও উদ্বেগ ধরা পড়লো। নীল, কিরে তুই ঠিক আছিস তো? উত্তেজনায় নীলকে কখন যে তুমি থেকে তুই করে বলে ফেলছে খেয়ালই করলো না কুণাল। এতটুকু জিজ্ঞেস করেই কুণাল দেখতে পেল সেই সর্দারের দুই চেলা তাদের দিকে ছুটে আসছে। তবে রে, আজ তোদেরই একদিন কি আমারই একদিন। রাগে দাঁত কিরমির খেয়ে কুণাল তাদের দিকে দৌড়ে গেল। কুণালের পেটানো চেহারা আর উচ্চতাও বেশ, সে একাই 3-4 জনের সঙ্গে লড়ে নিতে পারে। এই অবস্থায় দুজন লোক তো ওর কাছে নস্যি। কুণাল দুজনের মাথায় দমাদম করে দুটো বাড়ি মেরে তাদেরকেও ধরাশায়ী করে দিল। তারপর ছুটে এলো বন্ধু নীলের কাছে। এই সময় ফাঁকতালে নকল কাকাবাবু বদলা নেওয়ার জন্য শেষ চেষ্টা করলো। নীলের মারের চোটে এমনিতেই তার কোমরে বেশ চোট লেগেছিল, কিন্তু তাও নিজের পকেট থেকে বন্দুক বের করে নীলকে মারবার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে। নকল কাকাবাবু গুলিটা কুণালের দিকে তাক করেই চালাতে চেয়েছিল, কিন্তু কোমরের চোট থাকার কারণে সে পুরোপুরি উঠে দাঁড়াতে পারলো না, তাই শুয়ে শুয়েই বন্দুক চালালো। কিন্তু ঠিক মতো নিশানা লাগলো না। কুণালের বদলে গুলি গিয়ে লাগলো সোজা নীলের বুকের নিচে। না! আদ্রিতা, শালিনী, অবন্তিকা, অদিতি, কুণাল সবাই আঁতকে উঠল। সঙ্গে সঙ্গে আক্রোশের সাথে কাকাবাবুর দিকে দৌড়ে গেল কুণাল। সে দ্বিতীয় গুলিটা ছোড়ার আগেই এক লাথি মারলো কাকাবাবুর দিকে, তাতেই বন্দুকটা দূরে গিয়ে পড়লো, আর সজোরে কয়েকটা ঘুষি মারলো কাকাবাবুর মুখে। পরের পর্ব সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নীল নিজের জ্ঞান হারালো সে। অচেতন অবস্থায় নীলের মনে হতে থাকলো ও যেন কোনো স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে চলেই যাচ্ছিল, এর কোনো শেষ নেই। নীলের যখন জ্ঞান ফিরলো সে দেখলো ও হাসপাতালের বিছানায় শুয়ে আছে। নীল, তুমি ঠিক আছো? কেমন লাগছে এখন? নীল চোখ খুলে দেখলো আদ্রিতা তার সামনে বসে রয়েছে। অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি এখানে কখন এলাম? কতদিন হলো আমি এভাবে আছি? দুর্বল গলায় নীল জিজ্ঞেস করলো। অসুস্থতার কারণে নীলের চেহারা পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আজ 2 দিন হলো তুমি হাসপাতালে আছো, পুরো 2 দিন পর তোমার জ্ঞান ফিরলো। শেষের কথাগুলো বলতে গিয়ে আদ্রিতার গলা দিয়ে স্বর বেরোলো না, ওর গলা বুঝে এলো কান্নায়। এই 2 দিন ভীষণ কষ্টে কেটেছিল আদ্রিতার, খুব সহজ ছিল না এই 2 দিন। নীল এভাবে অজ্ঞান হয়ে থাকায় ওর অনুপস্থিতি আদ্রিতাকে প্রবলভাবে নাড়া দিয়ে গিয়েছিল। কি হবে তার নীল না থাকলে? আগে হলে হয়তো কিছু যায় আসতো না, কিন্তু এখন সে নীলের জন্য ভাবে, তাই বড্ড ভয় পেয়ে গিয়েছিল আদ্রিতা। নীল, তুমি আমাকে প্রমিস করো যে ইন ফিউচার তুমি এই সব কখনো আর একা একা করবে না। কোনো প্রয়োজন নেই তোমার হিরো হওয়ার, ঠিক আছে? তুমি জানো ডক্টর কি বলেছে? গুলিটা তোমার বুকের কত কাছে ছিল? শুধু 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটারের জন্য বেঁচে গেছো তুমি। কথাগুলো বলতে বলতে আদ্রিতার গলা বুঝে এলো, চোখের জলে ভাসিয়ে দিল সে। আরে আরে বাবা, আমার পাগলি বউ। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না তো বন্ধ করো। তুমি কাঁদলে যে আমার বড্ড কষ্ট হয়, জানো না? নীল হাসতে হাসতে বলল। আসলে সেই সময় যদি নীল সব অ্যাটেনশন নিজের দিকে না টেনে নিত, তাহলে সেই ডাকাত দল যে কি করতো কে জানে। অবন্তিকার পল্লবীর সাথেও ভুল কিছু হয়ে যেতে পারত, তাই ওদের আটকানো খুবই জরুরি ছিল নীলের। একদম ঠিক হয়েছে, তোমার কষ্ট হওয়াই উচিত। এই 2 দিন তুমি আমাকে খুব কাঁদিয়েছো। তুমি কখনো ভেবে দেখেছো যে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে উঠলো আদ্রিতা। নীলের চোখ ছলছল করে উঠলো আদ্রিতার মুখে এই কথাগুলো শুনে। আদ্রিতা যে কখনো তাকে এত ভালোবাসবে, তার কথা এইভাবে ভাববে, নীল কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু আজ যখন সেই স্বপ্ন সত্যি হলো, ও বুঝতে পারলো যে আদ্রিতা তাকে এতটা ভালোবাসে। তখন ওর খুশির আর কোনো ঠিকানাই রইল না। শরীরের কষ্টটাও কিছুটা কম বলে বোধ হচ্ছিল। আচ্ছা বাবা, ঠিক আছে, এই আমি প্রমিস করলাম। নীল হাসি মুখে বলল। আর ভয় পেতে হবে না, সব ঠিক আছে। কাছে এসো, একটা চুমু খাই, সব ভয় কেটে যাবে। ধ্যাৎ, অসভ্য। হঠাৎই কান্না বন্ধ করে লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল আদ্রিতা। নীলও হেসে নিয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর একটু সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, বাবু এটা কোন হসপিটাল? আজকাল কি সব জেনারেল ওয়ার্ডগুলো এত লাক্সারিয়াস হয়ে গেছে? এটা একটা প্রাইভেট হসপিটাল, লাহারা এটার মালিক মিস্টার কুনালি সব ব্যবস্থা করেছেন। ওনারা তোমাকে বেস্ট ডক্টরের টিমকে দিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন। কৃতজ্ঞতার সাথে বলল আদ্রিতা। আচ্ছা কুনাল কোথায়? নীল অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো। এত কিছুর পর প্রাণের বন্ধুকে দেখতে ইচ্ছে করছিল নীলের। আর 2 দিন পর কুনালের দাদুর জন্মদিন,
তাই ওনাদের বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে। উনি সেই কাজেই বিজি। অবশ্য আমায় বলে গেছেন যখন তোমার জ্ঞান ফিরবে আমি যেন ওনাকে ইমিডিয়েটলি কল করে ইনফর্ম করি। কথাটা বলতে বলতেই আদ্রিতা নিজের ব্যাগ থেকে ফোনটা বের করলো। নীলের দৃষ্টি হসপিটালের সিলিং এর দিকে গিয়ে আটকে গেল।